আমন্ত্রিত প্রধান অতিথি, আমাদের অর্থনৈতিক সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কবির, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসি কর্তৃক নিয়মিত বিদ্যুৎ সাহেব প্রতিনিধি জনাব মনিরুল ইসলাম জুয়েল সাহেব, উপস্থিত আছেন অত্র কলেজের দাতা সদস্য জনাব মোহাম্মদ শোভা সাহেব, উপস্থিত আমাদের শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ কবির হোসেন এবং আমার সম্মানিত সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি দিন আমার স্মৃতিতে বহন করে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে অনেক স্মৃতি আছে। ছোট থাকতে অনেক কিছু মনে পড়ে। বিজয়ের দিনটিতে মনে হচ্ছিল এরোপ্লেন আসছে, একেবারে নিজ দিয়ে এসে মধ্যে যাচ্ছে, কখনো মাটিতে শুয়ে পড়ছে, তারপর বলছে যে জাতীয় পতাকাটা উড়িয়ে দাও, বাড়ি পতাকা উড়িয়ে দিয়েছে। আবার রাস্তায় গেলাম, নাচলাম, দৌড়ালাম, সবাই মিছিল দিচ্ছে, স্বাধীনতা বলছে। ছেলেরা একসাথে মিলে বাজার পর্যন্ত যাওয়া নিষেধ ছিল, বাজারে যাওয়া যাবে না, তো আমরা রাস্তায় রাস্তায় মিছিল দিতাম। যুদ্ধের সময় পালিয়ে বেরিয়েছি, পরিবারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, যে কাছে আমাদের বাড়িতেও ক্যাম্প ছিল, তো আমাদের বাড়িতে যে কোনো সময় অ্যাটাক করবে এরকম তথ্য ছিল। আমাদের একজন সচিব, আমাদের এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মাস্টার, ওনার বড় ভাই প্রিন্সিপাল আব্দুল শহীদ, ওনার কাছ থেকে শুনেছি উনি একটা পিস্তল করার জন্য চেয়েছিলেন। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে আপনাদের এলাকায় যে কোনো সময় বম্বিং হবে, এটা আপনার ভাই এবং আপনার নামে নিয়ে বললেন যে এত যে এটা করতেছে তাদের বিরুদ্ধে ধরতে পারতেছে না, সরকার পরিষ্কার ঘোষণা করছে আমাদের ইন্টারনেট বম্বিং করবে, এই সামগ্রী চালা করে তা আপনাকে তো পিস্তলের লাইসেন্স দিলেন এবং খুব বন্ধু ছিল শেষে উনি ওনার নেতার মধ্যে দিয়ে এটা বলে গেছে। তো এরকম ভাবে আমাদের দুই ভাই পাশেই ছিল রামপুর, স্বাধীনতা যুদ্ধের নবম ভাগে আছে। এই যুদ্ধে পাকিস্তানিদেরকে তারা এখানে 4টা গানবোট থেকে 3টা গানবোট দিয়ে দিয়েছিল, তারা যুদ্ধ করে, এবং এখানে শত শত পাকিস্তানিদের তারা বের করেছিল, এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে পরিশেষে খাবার দিয়ে তাদেরকে নিয়ে গেছে লাশ করে। তারপরে কটিয়াদি, তারপরে চালাচর, গুণহদ্দি, নরসিংহী, এরকম এলাকায় ব্যাপক যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে। আবার আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাধারণ সৈনিক ছিল, তো যুদ্ধ শেষে দেশে চলে আসে, বাহিনীতে যায়নি। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় তিনি এলাকার প্রশিক্ষক ছিলেন, প্রশিক্ষণ দিয়েছেন। আর আমাদের এলাকার অনেক ছেলেরা তখন ইন্ডিয়ায় গিয়ে সেখান থেকেও তারা ট্রেনিং নিয়ে এসে এলাকার যুদ্ধ করেছে। মোটামুটি আসলে ইতিহাস থেকে দেখা যায় তারা আসলে বেশিরভাগই আওয়ামী লীগ বা ছাত্রলীগের সদস্য ছিল, তারা নেট করতেন। আমাদের যে চাচা উনি কমিউনিস্ট ছিলেন, এবং কমিউনিস্ট 70-এর নির্বাচন করেছে, মানে করে দেওয়া, এবং সেখানে থেকে যদি 10,000 যুদ্ধ হয়েছে, 10,000 ভোট পাওয়া তখন বিশাল ব্যাপার, অর্থাৎ দরকার পরেই রাস্তা, এইরকম একটা অবস্থা ছিল। তো যুদ্ধের যে ইতিহাসগুলো আমি লিখেছি, কিছু দেখেছি, জেনেছি, পড়াশোনা করেছি, আসলে বেশিরভাগই ছিল সাধারণ মানুষের যুদ্ধে তারা সৈনিক ছিলেন। বড় বড় আওয়ামী লীগের নেতা যারা ছিলেন আমাদের এলাকার সবাই কিন্তু পালিয়ে গিয়ে সবাই ছিল ভাই। 2008 সালে সম্ভবত আমরা একটা বই মেলা করেছিলাম আমাদের এলাকায়, আমাদের ক্লাব থেকে। এখানে ওই যে মেজর জেনারেল চৌধুরী সেনাবাহিনীর প্রধান, ওই যে আমাদের রূপগঞ্জের, ওনাকে আমরা অতিথি করে নিয়ে গেছি। উনি সাহায্য করছিল আপনারা লিখিতভাবে বা যে কোনো প্রশ্ন আপনাদের করতে পারেন মুক্তিযুদ্ধের জন্য। তখন উনি একটা প্রশ্নের জবাব পিতাকে বলেছিলেন যে আমরা সবাই বিশৃঙ্খল ছিলাম, আর সেনা সদস্য যারা আসলে আমাদের দেশে কি হচ্ছে আমরা জানি না, আমাদেরকে হাইড করে রাখা হয়েছিল, শুধু একেবারে বন্দির মতো অবস্থা। তো সেখানে আমরা শুধুমাত্র মেজর জিয়ার ঘোষণাটা করতে পারলাম। যখন শুনলাম যে মেজর জিয়া ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বাধীন,
তখনই বুঝতে পারলাম যে আমাদের বিদ্যালয়, তখন আমরা সবাই ত্যাগ করলাম। এক জায়গায় নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমরা আমার বাহিনীটাকে নিয়ে আমি ব্যাগ করলাম। ব্যাগ করে এই ব্রাহ্মণবাড়িয়ার দিকে ওখানে একটা যুদ্ধ হলো। সেখানে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমরা। তারপরে মোটামুটি এখান থেকে অনেক সময় দিয়ে বাঁচিয়ে শেষে আমরা সিলেটে সিলেটে তেলিয়াপাড়া টি স্টেট, সেখানে বসে জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ এরা নিয়ে সবাইকে নিয়ে তারা ওখানে মিটিং করে, এই মিটিং করে মুক্তিযুদ্ধের তারা একটা ছক বসবে এবং এখানেই আতাউল ওসমানীকে তারা মানে সেনা প্রধান হিসাবে তারা সেখানে নিয়ে দিলেন এবং তারা 9 সেক্টরে ভাগ করলেন। 11 সেক্টরে ভাগ করে তারা স্বাধীনতার একটা ছক বসে এবং এভাবে তারা দেশটাকে ভাগ করে তারা যুদ্ধের আয়োজন করলেন। কিন্তু তাদের নেতৃত্বে কেউ ছিল না, নেতৃত্বে আওয়ামী লীগের কেউ ছিল না, কেউ তাদের এইভাবে নির্দেশ করেনি। জিয়া রহমান পরেরটি ওনাকে অনেক বলতে দেখেছিল যে হয় জিয়া জিয়া যে ঘোষণা দিয়ে দিল, তখন তারা তাদেরকে ধরে নিয়ে রিকোয়েস্ট করে পরের দিন করিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের ঘোষণাটা। কিন্তু তিনি নিজে থেকে ঘোষণাটা দিয়েছিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি ঘোষণা দিচ্ছি যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই যে একজন বীর সৈনিক, যিনি দেশটাকে কত সাহসী, যেখানে তোমার স্ত্রী সন্তান সেখানে ক্যান্টনমেন্টে তাদেরকে রেখে দিয়ে ঘোষণা দিতে পারলেন। মানে আপনার মানুষের যে দেশ বড় তাদের কাছে তিনি সেটা করতে পেরেছেন। আমার চোখে পানি চলে আসা একটা কারণেই সেটা হলো যে আমি তো দেখেছি আমার দাদিকে, আমার আব্বাকে মাথায় হাত দিয়ে দিতে যান, প্রতিদিন যুদ্ধে যাওয়ার সময় এটা করতেন, হাত তাকে দেখতাম এটা কি যুদ্ধে যাওয়ার জন্য ভরসা ছেড়ে দিচ্ছে। এই যে জিনিসটা তখন বুঝতাম না, পরবর্তীতে বুঝতে পেরেছি। নৌকার ঝোলের ভিতরে আমরা বেলা বলদের উপর দিয়ে বাঁচছি, রাতের বেলা মনে করছি। তখন একটা একটা মুক্তিযুদ্ধের একটা গ্রুপ তারা অনুষ্ঠিত হয়ে শেষ পর্যন্ত আমাদের এলাকায় চলে আসছিল। মেজর আরো দিল, তারা মেজর ছিল না, আমাদের নিচের পর্যায়ে ছিল, কিন্তু সেই সাহস প্রায় 200 সৈন্যকে তারা এখানে হত্যা করেছিল, পাকিস্তান হত্যা করে তারপরে তারা নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে তারা বেরিয়ে আসছিল। একটা ট্রাক দিয়ে ওদের এলাকায় আসে, তখন আমার আব্বা তাদেরকে আপ্যায়ন করে একাডেমিতে রাখে, তাদেরকে ক্যাম্প করে, এরপরে আমাদের এলাকায় ক্যাম্প গড়ে উঠেছিল। তো এই যে অবস্থাটা, তখন আমাদেরকে প্রতিদিন যা যুদ্ধ হবে এখানে থাকা যাবে না, বাড়িতে দেখেন সেনারা আক্রমণ করতে পারে, আমাদেরকে সরিয়ে দিত একটা নৌকা দিয়ে। তখন তো ছিল, অনেক বৃষ্টি ছিল, এটা মনে পড়ে 71 সালে যে বৃষ্টি হয়েছে, অনেকে বলে যে এরকম বৃষ্টি আর কখনো হয়নি। তো যাই হোক, সেই সময় আমরা ওই বেলামের ভিতরে অনেক দূরের এলাকায় চলে যেতাম, প্রতিদিন তাই সেই যুদ্ধের গল্প করতো, কয়জন হেরেছে, কিভাবে কি হেরেছে। আমাদের বেলামতে একটা নদীর পাড়ে একটা জায়গা আছে যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ আছে, এখানে মেজর বাদশাহ সহ অনেকজন মুক্তিবাহিনী মারা গিয়েছিল, তাদেরকে পিছন দিক থেকে তারা অ্যাটাক করেছিল, কিছু রাজাকারের সহযোগিতা। তো যাই হোক, এই যে স্মৃতিগুলো মুক্তিযুদ্ধের যে চিন্তা করতাম, তারা কত বীরত্বের অধিকারী, তারা নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে ট্রেন করানো হয়নি, ট্রেনিং দেওয়ানো হয়নি, কিন্তু তারা নিজেরাই ট্রেনিং করেছে। এবং ইন্ডিয়া থেকে যারা ট্রেনিং করেছে তারা কিন্তু আসলে অনেক পরে, আমাদের এলাকায় যারা আসছে তারা কিন্তু এই যে 16 তারিখে স্বাধীন 18 তারিখে আসছে, কেউ 16 তারিখের আগে হয়তো কিছু কিছু আসছে এরকম। কিন্তু ওরা তো যুদ্ধটা করেছে আমাদের দেশের সঙ্গে, ইংরেজরা যুদ্ধ করেছে বড় বড় জায়গায়, তারা সহযোগিতা করেছে, কিন্তু ওরা তো ভিতরে ভিতরে এই দেশের দেশপ্রেমিক মানুষেরা এই যুদ্ধ করেছে। এই যুদ্ধটা ছিল সাধারণ মানুষের যুদ্ধ, আমরা স্বাধীনতা চেয়েছিলাম, সেই স্বাধীনতার ফলে আমাদের এই বিজয় দিবস, এবং এই বিজয়টাকে আমাদের মনের প্রাণে লালন করতে হবে, ধরে রাখতে হবে। এবং নতুন যারা আছে আজকে এখানে আমরা শুধু শিক্ষক বৃন্দরা আছি, আমারও সেই সময় আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে আমার মনের মতো হয় না, করতে পারি না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মানুষ চলে যায় কিন্তু মানুষের অনুপ্রেরক হিসাবে আপনারা থাকবেন, আপনারা ছেলে মেয়েদেরকে অনুপ্রেরণা দিবেন। আজকের এই অনুষ্ঠান থেকে আমি সাংস্কৃতিক কমিটিকে অনেক বলেছি, কিন্তু আপনারা আগামী কমিটির কাজ দিয়ে প্রচন্ড ব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে আপনাদের অনুপ্রেরণা দেওয়া উচিত।
এরা আসবে দেখে স্বাধীনতার গান শুনলে দুদিকে কখন দাঁড়িয়ে যায়, কিন্তু এইসব দিক থেকে আপনারা একেবারে যেন চুপচাপ হয়ে যাচ্ছেন। এগুলো ঠিক না। শিক্ষা মানে কিন্তু বই পড়ালে শিক্ষা হবে না, জীবন থেকে এখানে দেশপ্রেম শিখবে, বই থেকে না। দেশপ্রেম শিখবে আপনার দেশের প্রতি ভালোবাসা থেকে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে, এগুলো থেকেই তাদের মধ্যে দেশের প্রতি তাদের প্রীতি জেগে উঠবে। আজকের সময়টা শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করলে হবে না, তাদেরকে ব্রেন দিয়ে যুদ্ধ করতে হবে। সারা বিশ্বটা এখন আমাদের সন্তানদের বাজার। এখন সারা বিশ্বে এরা বাংলাদেশে বসে উপার্জন করতে পারে, বিদেশে চাকরি করতে পারে, করে বাংলাদেশের আমাদের ইতিহাস বানাতে পারে। তো যাই হোক, সবার প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে এই কলেজের প্রতি আপনাদের সবার প্রচেষ্টা আরো বেশি করে অব্যাহত থাকুক। সবাই কলেজটাকে ভালোবাসবেন এবং আমাদের কমিটি সহ আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন তারা চেষ্টা করবেন উত্তরোত্ত কলেজকে যেন উচ্চশিক্ষার স্থান হয় এবং নিচের ক্লাসে হয়তো দেখা যাবে যে অনেক অনেক ছাত্র বেড়ে যাবে, এলাকার অনেক লোকজন বাড়বে, কিন্তু শিক্ষার মান যেন ব্যাহত না হয়। শিক্ষার মান যেন আপনারা বাড়াতে পারেন সেই চেষ্টা করবেন, যাতে আপনাদের পরিবর্তন থেকে আপনারা যতটুকু করতে পারেন সেই চেষ্টাটা অব্যাহত থাকুক। এই কলেজ একেবারে চিরস্থায়ী হোক, মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে একটা এলাকা আলোকিত করা, আলোকিত হওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা সম্ভব। মানুষ যখন সত্যিকারের শিক্ষা অর্জন করে তখনই সেটা অর্জন করতে পারে। যারা সবাইকে অনেক কষ্ট দিয়েছে, অনেক বেলা হয়েছে, শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।